রাজনীতি বনাম প্রেমনীতি লেখনীতে মাহরিন তৃণা পর্ব সংখ্যা ৪৯। ইয়োপানি, তুমি কেমন আছো বাবা? তাসিন দরজার সম্মুখে শেরিনকে দেখা মাত্র উচ্ছ্বসিত হয়ে ওঠে। এই স্থানে এই মুহূর্তে যে সে কল্পনা তো করতে পারেনি তার ইয়োপানির দেখা পাবে। আজ প্রায় ২.৫ মাস হয়ে গেল তারা একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে আছে। বাবা মায়ের সম্পর্কে টানাপোড়েনে পড়ে সেও চাইলে পারছে না একটু দেখা করতে। কত বায়না করতো, কত কান্না করতো, কিন্তু তাকেও কাজেও রাজি হয়নি কেউ। হাতে হতে পানির পটটা ছুঁড়ে সে ফেলে দৌড়ে এসে চাপড়ে ধরে শেহরিনকে। আমি তোমাকে অনেক মিস করি, ফুপিমণিকেও মিস করি। আমার এখানে ভালো লাগে না। আমি থাকবো না এখানে, নিয়ে চলো আমাকে প্লিজ তোমাদের কাছে। শেহরিন খানিকটা চলমান বেদনা উপেক্ষা করে সামনোযোগে তাসিনের সঙ্গে জড়িয়ে নেয়। বাচ্চাটার কপালে মুখে চুমু খেতে খেতে ধীর কণ্ঠে বলে, আমি তোমাকে অনেক মিস করি বাবা, খুব মিস করি। তুমি কেন চলে এলে? গেলে তাহলে? আমাদের বাসা তো এখনো ফাঁকা হয়ে আছে। মামুনিও আর যাবে না বলেছে। মামুনি যাবে না মানে? বাবা বকা দিয়েছে মামুনিকে, সেজন্য মামুনি রাগ করে বলেছে আমার বাসায় এখনো ফিরবে না। আমি তো এখন এখন এখান থেকে স্কুল করি। শেরিন তাসিনের অনুযোগী কণ্ঠে বলা কথাগুলোর অর্থ পরিষ্কার বুঝতে পারে না। তিথি ভাবি সুগ্নিবাসী আর ফিরবে না মানে কি হয়েছে? সে তো আঁকে পাচ্ছে ভেবে হয়তো বেড়াতে এসেছে কিছুদিনের জন্য তার মায়ের বাসায়, কিন্তু তাসিনা খান থেকে স্কুল করে মানে কি? বাবা তোমরা এখানে কবে এসেছো? অনেক দিন আগে। আমি মাঝে মাঝে বাবার কাছে যাই, পুপিমণি নিয়ে যায় আমাকে। কি বলছো তুমি? হ্যাঁ। সেদিন ঠাড় করতে পারে না কিছু। তবে তাসিনের কথা মনে হচ্ছে তিথি ভাবি আর সারফাজ ভাইয়ের মধ্যে সমস্যা হয়েছে, তাই হয়তো সুগ্নিবাস ছেড়ে কয়েকদিন হচ্ছে তার এখানে থাকার কথা নয়। কিন্তু হয়েছে কি? বিষয়টা কি জটিল কিছু? শেহরিন সেই নিজস্ব ভাবনায় পড়ে পাশ ফিরে তাকায়। মিসেস রেহানার আগমন হতেই সে নিজেকে ধাতস্থ করে নম্র সুরে বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো, ভেতরে এসো। দুঃখিত আন্টি আপনাকে অযাচিত কষ্ট দেওয়ার জন্য। দয়া করে আর ছোট করো না। তুমি যে আমার বাসায় এসেছো এতে আমি ভীষণ খুশি হয়েছি মা। মিসেস রেহানা এগিয়ে এসে শেহরিনকে ধরে লিভিং রুমের সোফায় নিয়ে গিয়ে বসায়। পিছু পিছু এসে দাঁড়ায় তিথি। মূলত সে ডাকতে গিয়েছিল মিসেস রেহানাকে তার কক্ষে। তোমার শরীর চেহারার একই বিধ্বস্ত অবস্থা শেরিন, তোমার ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, কি হয়েছে? হয়তো লাইফটা কঠিন সময় পার করছি আন্টি, আমি কি একটু পানি খেতে পারি? মিসেস রেহানা পিছু ঘেরে তিথিকে বলতে গিয়ে থেমে যায়। মেয়ের মনোভাব খুব একটা স্বতঃস্ফূর্ত না দেখে বলতে সাহস পায় না, হয়তো এতে আবার তার ইগোতে লেগে যেতে পারে। এমনিতেই এই নিয়ে তো কম ঝামেলা হচ্ছে না। বসো, আমি এখনই নিয়ে আসছি। আমি নিয়ে আসছি না মামুনি, ইহো পানির জন্য আমি পানি নিয়ে আসবো। চুপচাপ বসে থাকো, পারবে না তুমি? তিথিভাবের কণ্ঠে আদর্শ বার্তা শুনে তাসিন শেহরিনের কাছে গিয়ে চুপচাপ বসে। মিসেস রেহানা খানিকটা অবাক্ষণ মেয়ের ভাবমূর্তি দেখে বিশ্বাস করতে একটু কষ্ট হয়। শেহরিনের জন্য সে নিজে গিয়েছে পানি আনতে, অথচ এই মেয়েটাকে নিয়েই তার শত অভিযোগ, এমনকি ঘর ছাড়াও। তবে মেয়ে যে তার একটু হলেও আত্ম অহংকার মাটিতে পিষে দিয়েছে এতে সে অনেক খুশি। টিভি নিউজের মাধ্যমে সানিদের খবরটা জানতে পারলাম। আসলে এসব পলিটিক্স কখন কি হয় বলা কঠিন। ভালো চেয়ে মন্দ বেশি থাকে, তবে জীবনের সুসময় থাকলে দুঃসময়ও আসবে, এটাই স্বাভাবিক। মানুষ হিসেবে আমাদের দুটোই মেনে নিতে হবে। তুমি নিজেকে শক্ত রাখো। এই কঠিন সময়ে তুমি যদি নিজেকে ঠিক রাখতে পারো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। দোয়া করবেন আন্টি। মিসেস রেহানা সে নির্ঘামর্ত মুখরেখায় এটিয়ে থাকা চুলগুলো নিজের হাতে সরিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নিগ্ধ ভরা কণ্ঠে বলে, অবশ্যই দোয়া থাকবে। তোমার কি খুব কষ্ট হচ্ছে শরীরে? তোমার মুখ দেখে মনে হচ্ছে আর কি। সেন মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে, চোখ তার ঘোলাটে হয়ে আসে। ওপরওয়ালা এবং সে ছাড়া জানে না একটু আগে কি মুহূর্ত পার করে এসেছে সে। শরীর এবং মন দুটোই তার এতটা কষ্ট হচ্ছে যে প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। তবে নিজেকে দেখে সে অভিভূত। এতটা ট্রামা, প্রেশার, ফোবিয়া নিয়ে সে কিভাবে টিকে আছে? ওই রামদা চাপাতি, আজাদের মৃতদেহ, রক্ত, এগুলো নিজের চোখে দেখার পর সে সজ্ঞানে দাঁড়িয়ে আছে। আদৌ কি সম্ভব? এই শেহরিন কি কখনো এমনটা আশা করেছে আগে? আমি আসলে আন্টি নিজেকে নিয়ে কনফিউজড আন্টি। সত্যি কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে। দাঁড়িয়ে থাকার কোনো শক্তি নেই। আমার মাথা, পিঠ, কোমর অসহ্য ব্যথা হচ্ছে। শরীরের দিক দিয়ে আমি একদম ভঙ্গুর হয়ে পড়েছি। কিন্তু অদ্ভুত
অদ্ভুত বিষয় হচ্ছে, আমি মানসিকভাবে ভেঙে পড়তে পারছি না। আমার ভয় হচ্ছে, প্যানিক অ্যাটাক হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে আমাকে আরো শক্ত হতে হবে, নিজের দুর্বলতাগুলোকে কাটাতে হবে। আল্লাহ আমাকে কতটা মনোবল দিয়েছে জানতে আমি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারছি না আসলে। মিসেস রেহেনা সন্তুষ্ট চিত্তে শেহরিনের পানে তাকিয়ে আছেন। সুস্পষ্ট কণ্ঠে বললেন, আমার তোমাকে এ কারণেই এত বেশি ভালো লাগে। তোমার বিবেকবোধ আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। মেয়ে হয়ে এরকমই হতে হয়, যে কিনা তার অর্জিত পারিবারিক শিক্ষা নৈতিক জীবনে চলার পথে সবকিছু কাজে লাগাবে, নিজেকে স্ট্রং রাখবে প্রতিটি পদক্ষেপে। পানি। তিথি বাড়িয়ে দেওয়া পানির গ্লাস কম্পনরত হাতে তুলে নেয় শেহরিন। চোখে মুখে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি রেখে সে নিমিষেষে শুকনো গলা ভিজিয়ে নেয়। অন্তর শুকিয়ে এসেছে একদম। এতক্ষণ পানির তৃষ্ণা মিটিয়ে অবশেষে স্বস্তি শ্বাস ফেলে সে। এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবে আসো। আন্টি, সানজি আপুকে একটু ফোন করতে হবে। আমার ফোনটা রেখে এসেছি। আচ্ছা, বলে দিব, সমস্যা নেই। তোমাকে দেখে আমার ভয় হচ্ছে মা। আর দেরি করো না, তোমার চোখ লাল হয়ে এসেছে। এই অবস্থায় এত প্রেশার, ঝড়ঝাপটা, আল্লাহ মাফ করুক। নানুমণি, আমি ইয়োপানিকে নিয়ে যাই? আচ্ছা যাও, আমি খাবার রেডি করে আনছি। তাসিন শেরিনের হাত ধরে ধীরে ধীরে ভেতরের দিকে যায়। বাচ্চাটার মুখ মেঘে কেটে এতদিনে যেন সূর্যরাঙা হাসি ফুটেছে। শেরিনকে পেয়ে খুশিতে আত্মহারা। তিথি নীরবে ছেলের হাসি মুখ উচ্ছ্বাসত অবলোকন করছে। মায়ের চেরা হতে নিজেকে মুক্ত করতে সেও পা বাড়ায় নিজ কক্ষে। মিসেস রেহেনা মেয়ের যাওয়ার পথে মাঝখানে নিরেট গলায় প্রশ্ন করে, হঠাৎ এত আপ্যায়ন যে? একদমই বেমানান। তুমি নিজেকে কি সেটাই ভাবো? তোমার দ্বারা কি ভালো কাজ হতে পারে না? আমি কি খুব খারাপ কাজ করি? নিজেকে প্রশ্ন করে উত্তর পাবে। আমি আপাতত উত্তরহীন। মিসেস রেহেনা মেয়ের কাছে ধীর কদমে এগিয়ে আসেন। তিথির কাঁধে আলতো করে হাত রেখে শক্ত গলায় বলেন, তুমি নিজেকে বড় ভাবছো। শেহরিন নিজ হতে তোমার কাছে সাহায্য চাইছে জন্য? সত্যি বলতে আমি এই মুহূর্তে এই জন্যই সেরকমটা ভাবছি, কিন্তু সেটা স্থিতকাল খুব অল্প সময় ছিল। তারপর মনে হয়েছে এখানে বড় ছোট হয়তো কিছু নেই, তাকে সাহায্য করাটা আমার দায়িত্বের মধ্যে এসে পড়েছে, সুতরাং আমাকে করতেই হবে। মিসেস রেনা মৃদু এসে বলে, আমার মনে হয় তোমার বিবেকবোধ দেরিতে হলেও তৈরি হতে শুরু করেছে। আমি তোমার এই পরিবর্তন দেখে ভীষণ খুশি তিথি। এই ছোট্ট একটা বিষয়ে অনেক কিছু শেখার আছে তিথি। মানুষ মাথা নত করলেই ছোট হয়ে যায় না। যে মাথা নত করতে জানে সে দুনিয়া জয় করতে জানে। যে নিজের ভুল বুঝতে পারে এবং অনুধাবন করে এবং ক্ষমা করার জন্য মনুষ্যত্বের তালিকা তৈরি করতে থাকে, সেই তো প্রকৃত মানুষ। মানুষকে মাঝে মাঝে নতজানু হতে হয়, নয়তো অহংকারে এত ভিড় করে তার মাঝে। যে ছোট্ট একটা উদাহরণ দেখাও দেখে প্রকৃতপক্ষে শেহরিন কিন্তু কোনো অন্যায় করেনি তোমার সাথে, তারপরও সে নিজেকে নত করেছে। আজ তোমার কাছে বিনিময় হয়েছে, আর এতেই সে ছোট হয়ে যায়নি, বরং নিজেকে কৌশলে উপরে রেখেছে। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, এই মেয়েটা তোমাকে কতটা ভরসা করেছে, যে বিশ্বাস করেছে যে তুমি তাকে সাহায্য করবে। সে আসলেই আপন ভাবে, এবার দুঃখের বিষয় তুমি তাকে আপন ভাবতে পারোনি। এতটাও পর ভাবিনি। ভাবলে হয়তো সাহায্য করতাম না। সমস্ত অহংকার ঝেড়ে ফেলো তিথি। শেহরিন ইনডিরেক্টলি দারুণ একটা সুযোগ দিয়েছে তোমাকে। সে যদি বিনা অপরাধ কিংবা অন্যায় নিজেকে নত করতে পারে, তুমি কেন এক আকাশ পরিমাণ ইগো অন্যায় নিয়ে কেন অপরাধ বোধে ভুগবে, কেন নিচে পড়ে থাকবে বলো? ওর এই সুযোগটাকে তুমি লুফে নাও, বিনয় হও, ওকে দেখিয়ে দাও তোমার ভেতরে একটা স্বতঃস্ফূর্ত মন আছে। শুধু মাত্র অন্যের উস্কানি এবং নিজের ইগোর কারণে দূরে সরিয়ে রেখো না সেটা। মিসেস রেহনার কথাগুলোর অর্থ তিথির কর্ণকুহরে বিঘ্নের পৌঁছায়। শুকনো মুখে নির্মিশেষ চাহনিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। সে চোখের চাহনিতে প্রকাশ পায় একরাশ নম্রতা। এতদিন ধরে সে নিজের মনের সঙ্গে এক অদৃশ্য যুদ্ধ করে আসছে, নিজের অহমিকাগুলোর সাথে কাটিয়ে ওঠার চেষ্টা করছে, ধীরে ধীরে নিজেকে হালকা করছে, যেটার ফলাফল আজ শেহরিনকে সাহায্য করা হয়েছে। কেন কেন তোমার বোনের মতো করে পারো না? তুমি একটা বার ওকে স্নেহ করে দেখো, ও তোমার স্নেহগুলো সম্মান করে কিনা। দিন শেষে রক্তের পরিচয় কিন্তু আসল তিথি। অম্বেষা কোনো কাজে
অম্বেশের কোনো কাজে আসবে না তোমার, সে শুধু হুল হয়ে ফুটে যাবে। তোমার প্রয়োজন নেই আপনকে ছেড়ে পরকে মাথায় তোলায়, বরং আপনকে আপন করে মাথায় তুলো, সে তোমায় মাথায় তুলে রাখবে। আমি চেষ্টা করব। সে আমাদের বাসার অতিথি, আমি চাই একটা দিনের জন্য হলেও সে বুঝতে সক্ষম হোক এটা তার আপন বড় চায়ের বাসা, সেখানে সে নিরাপদ এবং নিশ্চিন্ত। তিথি যথাসম্মত ঠোঁট প্রসারিত করে মাথা নাড়িয়ে ভেতরে চলে যায়। মস্তিষ্কে চলমান বিচারবোধ বিবেচনাবোধের দুরপনে সে আবারও নাজেহাল। একটু নিজস্ব সময় প্রয়োজন তার। সুখ নিবাস, রাত 9টা। আমি কি এখন আসবো? যদি আমাকে ভরসা করতে না পারো। সানজি এক মুহূর্তের জন্য নীরব হয়ে যায় তিথির কথায়। তৎক্ষণিৎ কি জবাব দিবে বুঝে উঠতে পারে না। অস্থির চিত্তে পায়চারি কমিয়ে ধীর কণ্ঠে বলে, ভাবি মাইন্ড করবেন না প্লিজ। তুমি হয়তো নিজ চোখে মেয়েটাকে দেখতে পারছো সে কি কন্ডিশনে আছে। আমি কি ঝড় তার উপর দিয়ে বইছে বোঝাতে চাচ্ছি। তার নিরাপত্তা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এত সতর্কতা মেনেও আমরা পেরে উঠতে পারছি না। তুমি আসতে পারো তাহলে সানজি। শেরিন ঘুমাচ্ছে। আমি চাইছি তোমাকে বিশ্বাস করতে ভাবি, কিন্তু তোমার ভাই হয়তো মানতে পারছে না, তাই তো? সানজি নিশ্চুপ হয়ে যায়। ধীর কণ্ঠে বলবে, এখন তোমার ধারণাটাই সত্যি। সারফাস এর মধ্যে শেহরিনকে তিথির কাছে থেকে নিয়ে আসার জন্য আদেশ দিয়েছে এবং সেটা কঠিন চিত্তে। সে কোনোভাবেই রাজি নয় শেহরিন তিথির কাছে থাকুক। নিজেই যেত আনতে, কিন্তু সে ব্যস্ত আসিফকে খোঁজে। সান্নিধ্যের কেস সামলাতে দম ফেলার নিঃশ্বাসটুকু পেতে পারছে না সে। এদিকে তো আবার আজকে মৃত্যু টিভি চ্যানেলে অ্যাপার্টমেন্টের হামলার খবর ছড়িয়ে পড়েছে। আচ্ছা তুমি এসে নিয়ে যাও শেহরিনকে। যদিও পরিস্থিতি অনুযায়ী তোমার এখন একা বের হওয়া উচিত নয়। বাবা, ভাবি, বলো ভাইয়ের মতো বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে কি তোমার ভাই? তোমার ভাই আমাকে বিশ্বাস করবে না। বিশ্বাস করার মতো কাজ করলে নিশ্চিত করবে। সেই সুযোগটুকু তো দিতে হবে। সানজি চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলে মলিন হেসে বলে, আমাকে কালকে গিয়ে শেরিনকে নিয়ে আস আমি কি কালকে গিয়ে শেরিনকে নিয়ে আসবো? ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আমানত হিসেবে ওকে রেখে দিলাম। তুমি আমার বিশ্বাসটুকু ভেঙো না প্লিজ, নইলে সারফাস এবং সানিদ ভাইয়ের কাছে আমি মুখ দেখাতে পারবো না কোনোদিনও। ধরতে পারো একটা রিস্ক নিলাম বড় সড়ো। অপর পাশ থেকে কিছুক্ষণের নীরব সুর ভেসে আসে। তিথি তৎক্ষণাৎ জবাব দেয় না। তবে সানজির প্রতীক্ষা দীর্ঘ হওয়ার আগে স্পষ্ট স্বরে বলে ওঠে, কালকে দেখা হচ্ছে। তিথি ফোন কেটে দেয়। সানজি কান হতে ফোন নামিয়ে একদৃষ্টে তাকিয়ে থাকে সেদিক পানে। জীবনে কিছু কেড়ে নিতে হলে হয়তো কিছু ফিরিয়ে দিতে হয় তার সঙ্গে। তিথির এই একটু একটু পরিবর্তন এত প্রতিকূলতার মাঝে খানিকটা হলেও স্বস্তির আভাস দিচ্ছে। এখন বের হবে না? তাহলে সমস্যা নেই, একা একা। সঞ্জি ফোন ছেড়ে সানিদের কাভার্ড হতে কিছু এক ফাইলপত্র বের করতে উন্নত হয়। মিসেস নাজনিমের দিকে না তাকিয়ে নিরেট কণ্ঠে বলে, হঠাৎ এত চিন্তা কিসের? জিজ্ঞেস করছি আপনি। খবর তো পরিস্থিতি খারাপ দেখাচ্ছে। তিথি ভাবির কাছে শেহরিন, তিথির কাছে? কেন অবাক হচ্ছ? মিসেস নাজনিম সত্যি অবাক হন, কিন্তু মেয়ের সামনে খুব একটা প্রকাশ করে না। তিথির কাছে শেহরিন রয়েছে কথাটা শুনে মুখভঙ্গি কিছুটা হলেও পরিবর্তন আনে। ধীর কণ্ঠে বলে, ভালো আছে? জেনে কি করবে? ভালো না থাকলে তো তোমার ভালো। এখন তো খুশি হয়েছ, ছেলের বউ দুজনেই অথৈ সাগরে ভাসছে, এটাই তো চেয়েছিলে। এভাবে বলছো কেন? অন্যভাবে বলার তো পথ রাখোনি। মেয়েটার এই দুর্দশার পেছনে কি তোমার দায়ভার নেই? মিসেস নাজনিম চুপ হয়ে থাকেন। সানজির প্রশ্নের উত্তর তার অজানা। এই মুহূর্তে নিজেকে নির্দোষ দাবি করার মন মানসিকতা তার নেই। ছেলে পুলিশ হেফাজতে, ছেলের বউ দুর্গম পরিস্থিতিতে। একটু হলেও তার শক্তি মনের ভিতটা যেন নড়িয়ে দিয়েছে সবকিছু। পারছে না এক প্রতিপক্ষ হয়ে তার বিচার করতে। শেহরিন সুখনিবাসে নিয়ে আসবে নাকি অ্যাপার্টমেন্টে থাকবে? নিরাপদ হবে না তো। সানজি ফাইল হতে দৃষ্টি তোলে, মুখে বাঁকা হাসি ঝুলিয়ে ক্ষীণ গলায় বলে, সুখনিবাসে নিরাপদ হবে তো? মিসেস নাজনিম স্তব্ধ চোখে তাকায় মেয়ের দিকে। কঠিন গলায় বলে, তুমি কি আমাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছ, নাকি প্রশ্নবিদ্ধ করতে ভালোবাসো? নিজেকে প্রশ্নবিদ্ধের কাঠগড়ায় দাঁড় করাতে পারো আম্মা? আমি জবাবদিহিতা করতে চাচ্ছি না, বা তুমি কেন করতে এত ভয় পাচ্ছ? আমি বলেছিলাম না তুমি আফসোসে পড়বে? দেখো সত্যিটা কিন্তু হচ্ছে, তোমার সাজানো গোছানো সংসার আজ প্রাণ নেই। নিজের সন্তান ভালো মন্দের চাইতে স্বজন প্রীতি তোমার কাছে ভালো হয়ে গেছিল, অধিক গুরুত্বপূর্ণ মনে করেছিলে। আজ কেন শেরিনের খোঁজ নিচ্ছ? যা খুশি হোক মেয়েটা, তাতে তোমার কি? তুমি তো তোমার মাও নও।
তুমি তো তার মাও নও, তুমি নিজে ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছো শাশুড়ি কখনো মা হতে পারে না। মিসেস নাজনীন স্থির মূর্তি হয়ে দাঁড়িয়ে সাঞ্চির হাতে ফাইলগুলো নিয়ে ঘর হতে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। সে জানে তার কথা ভারত অনেক হয়তো শুনতে দৃষ্টিকটু লাগে, কিন্তু উপায় নেই। মানুষের বিবেক জাগ্রত করতে একটু হলেও প্রয়োজন আছে কঠিন কথার। তবে সে বুঝতে পারছে তার আমার চোখে মুখে স্পষ্ট অনুশোচনার রেশ ভেসে বেড়াচ্ছে কিছুদিন হলো, বিশেষ করে শেহরিনের প্রেগনেন্সির বিষয়টা জানার পর হতে। সে চায় একটু খোঁজ খবর নিতে, একটু কথা বলতে, কিন্তু পারে না একটা পিছুটানের জন্য। দরজার কাছে গিয়ে হাঁটা রোধ করে সানজি পিছু ঘুরে তাকিয়ে দেখে, পরে বলে, আম্মা তোমার কাছে একটা অনুরোধ। শেহরিন যে তিথির কাছে আছে, এই নিয়ে তিথি ভাবির কোনো ক্রমন্তনা দিবে না বা কোনো ধরনের থার্ড ক্লাস মেয়েকে জানাবে না। তিথি ভাবি নিজেকে সংশোধনের পথে রেখেছে। তুমি কাটা বিছিয়ে বিভ্রান্ত করে সে পথ দয়া করে বন্ধ করো না। একটু দয়া করো, বিশ্বাস করো মেয়েটা খুব কঠিন একটা সময় পার করছে। আল্লাহ যেন ওর জীবন শুরু করতে আর কোনো কঠিন পরীক্ষা না নেয়। সেটা তোমার কেউ ভাবতে পারবে না কতটুকু কঠিন পরীক্ষা দিয়ে সে পার করে চলেছে। সানজি চলে যায়। মিসেস নাজনীন দৃষ্টি শূন্য হয়ে থাকে, যেন কানে ভাসতে থাকে শিরনের বিদায়কালে বলে যায় কথাগুলো। মাতৃত্বের দিকটাকে ভঙ্গুর করে তোলে। সে কি সত্যি পাষাণের মতো আচরণ করেছে? নিজের ক্ষোভটাকে কি সে বেশি আগ্রহযোগ্য মনে করেছে, যা আজ নিজের ছেলে মেয়ের স্বামী চোখে অপরাধী করে তুলেছে তাকে? কাভার্ড হতে একখানা ডায়েরি সানজির ফাইলে নেওয়ার কালে ফ্লোরে পড়ে গিয়েছিল। মিসেস নাজনীন সেটা তুলে ধীর পায়ে এগিয়ে যায়। ডায়েরিটা তুলে যথাস্থানে রেখে দিতে ডায়েরির পৃষ্ঠা উল্টে চোখ আটকে যায়। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা শেহরিন এবং তার একগুচ্ছ জীবন কথা। চট্টগ্রাম ক্যান্ডি কারাগারের ভিআইপি ভিজিট রুম। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষটিতে দেওয়ালে লাগানো রয়েছে ফ্যাকাশে ক্রিম রং, মাঝখানে একটা কভার টেবিল, দুপাশে দুটো চেয়ার। টেবিলের ওপর প্লাস্টিকের ফুলদানি, কৃত্রিম অর্কিড সাজানো। কক্ষের এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে আছে একজন প্রিজন গার্ড। দরজা খুলতেই ভেতরে প্রবেশ করে শাহজাহান খান। পরনে তার সাদা পাঞ্জাবি পায়জামা। কারাগারে সু সুপরিবেষ্টিত প্রেসিডেন্ট নিজে তাকে কক্ষ পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। শাহজাহান সাহেব স্থির চেয়ারে গিয়ে বসে। একটুখানি অপেক্ষার পালাপতন ঘটিয়ে কয়েক মিনিট পর দরজার ভেতর থেকে প্রবেশ করে সান্নিধ্য। পরনে তার সাদা টি শার্ট, ধূসর ট্রাউজার। কারাবাসের চিহ্নস্বরূপ তার চুলগুলো এলোমেলো হয়ে থাকলেও চোখে মুখে তার ধারালো ফলানে তীক্ষ্ণ। হাঁটার ভঙ্গি, তার অ্যাটিটিউড ঠিকঠাক থাকলেও বাবার সামনে ঐশ্বর্য প্রকাশ পায় না। সেন কেমন আছে? ভালো আছে। সানিধ্য চেয়ার টেনে সামনাসামনি বসে, দুহাত মুষ্টিবদ্ধ করে টেবিলে ভারী কণ্ঠে বলে, কি করেছো তোমরা? কি করছি মানে? নাসিরের লোক সুযোগ পেল কিভাবে? এত বড় কলিজা কিভাবে হলো আমার বাসায় প্রবেশ করে? তুমি জেনেছ? জানাটা কি অস্বাভাবিক? শাহজাহান সাহেব স্থির চোখে তাকায়। ছেলের জ্বলন্ত মুখরেখা দেখে স্থির কণ্ঠে বলেন, অস্বাভাবিক পরিস্থিতি হয়ে গিয়েছে। সব দিকটা সামলানো কঠিন হয়ে পড়েছে সানিধ্য। বুঝতে চেষ্টা করো। আজাদের মৃতদেহ তদন্ত নিয়ে নতুন করে দৌড়ঝাঁপ সৃষ্টি হয়েছে। সারফাস দিনরাত এক করে তোমার জন্য আসিফকে খুঁজে বেড়াচ্ছে। আইলি লড়াই চলছে। তোমার সমস্ত লোক কাজে লেগে আছে, কেউ হাত গুটিয়ে বসে নেই। আমি জবাবদিহি চাই না বাবা, আমি শেরির নিরাপত্তা চাই। কেন এরকম হলো? আই এম সরি, বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গিয়েছে। নাসিরের লোকগুলো টাকা খাইয়েছিল অ্যাপার্টমেন্টের মালিককে। তো মালিক বেঁচে আছে কেন? সানিদের কথায় শাহজাহান খান বিষমুক্ত বিরক্ত হলেন। রাগী স্বরে বলে, তুমি কি চাও? আরেকটা মার্ডার কেস এসে গলায় ঝুলে পড়ুক? কম হয়েছে? অতিরিক্ত বেপরোয়া তুমি সানিধ্য, যার কারণে আজ এই অবস্থা। আমার যা কিছু হোক, শেহরিনের যেন কিছু না হয়। নিরাপত্তা চাই। কেন এরকম হলো? আমি এসব কিন্তু বরদাস্ত করব না। এটা মেনে নেওয়ার কাজ করো, যে আমি মেনে নিতে পারবো। তুমি নিজেকে যতটা পাওয়ারফুল ভাবছো, তোমার অ্যাপার্টমেন্টে তার চেয়েও কিছু কম নয়। তোমার পথটা এখনো অক্ষত রয়েছে। যার জন্য দুদিন পরে এমন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। কোন দল তোমার সাথে বিট করে চলছে তুমি তা জানো? ট্রাকল দেওয়ার এত সহজ না। এর মধ্যে আসিফকে আমরা যদি না ধরতে পারি, যদি পুলিশ কিংবা নাসিরের লোক ধরে, তাহলে অবশেষে সব শেষ। পুলিশ লাঠিচার্জ জমা দিয়েছে কি?
অতি শীঘ্রই দিবে, আবার নতুন করে শুরু করবে আইনি লড়াই। লয়ার কি করছে? সবাই সবার মতো কাজে ব্যস্ত। সানিধ্য মুষ্টিবদ্ধ হাতে চেয়ার ছেড়ে গায়ে এলিয়ে দেয়, দুহাতে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে ঠান্ডা গলায় বলে, যদি এবার কোনোভাবে বের হতে পারি তাহলে আবার জেলে ঢোকার পথ বের করবে। শাহজাহান সাহেবের কথায় সানিধ্য মৃদু হাসে, শীতল চোখে তাকায়, বলে, আমার বাসা তছনছ করে ফেলেছে, ভাগ্যক্রমে শেহরিন বেঁচেছে। ক্যান ইউ ইমেজিং? আমি তো মাথা থেকে বের করতে পারছি না। শান্ত হও সানিধ্য, আমি বাইরে থেকে চেষ্টা করছি, মিডিয়া, প্রশাসন, সব জায়গায় প্রেশার দিয়েছি, কিন্তু তোমার এই সময় একটু স্থির থাকতে হবে। লং টাইমের ব্যাপার স্যাপার, পাগলা কুকুরের ন্যায় খেপেছে সবাই, কামড় দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমাদের বুঝে শুনে পা ফেলতে হবে। যত টাকা লাগে লাগাও, যত লোক লাগে লাগাও। শাহজাহান সাহেব ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ায়, নিজের পাঞ্জাবি ঠিক করতে করতে ভারী কণ্ঠে বলেন, টাকা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মানুষের। এক্ষেত্রে আসিফ হচ্ছে ট্রাক। ও যার জালে আটকাবে সে এই খেলার মোড় ঘুরিয়ে দিবে। জাস্ট একটু চিন্তা করে দেখো, তোমার লোক, তোমার সব কিছু, কিন্তু আজ এই সময় তুমি হয়ে গিয়েছো অপশন। আর এটাই হচ্ছে রাজনীতি। অভিজ্ঞতা বলে কথা আছে, বুঝতে পেরেছো? উত্তেজিত হলে সব কিছুই সমাধান করা যায় না। দেখা যাক কি হয়। তোমাকে দেখে আমি আশ্চর্য হই। আশ্চর্য হবার কিছু নেই, রাজনীতিতে পা রাখার পর হতে বলে চলেছ, হজম করতে শিখো। এখনো তো হজম করছি। শাহজাহান সাহেব ছেলের দিকে এক নজরে তাকিয়ে থেকে গম্ভীর মুখরেখায় মাথা নাড়িয়ে বলে, আসছি তাহলে। শিরিনকে দেখে রেখো। রাখবো। অতঃপর কেটে গেল 2 মাস। এপ্রিলের হাওয়া বদল ঘটে, প্রকৃতিতে আসে অমূল পরিবর্তন। ঋতুর পালাবদলের সাথে পরিবর্তন ঘটে মানুষের জীবন চিত্ররেখার। বৈশাখের ঝড়ো হওয়ার মতোই ঝড় হয়ে বয়ে চলেছে শেহরিনের ওপরে। মাতৃত্বে 9 মাস 2 সপ্তাহ চলছে তার। ভরা পেট একদম। শরীরে এসে বেশ পরিবর্তনের ছায়া মুঠে ধরেছে। শুভ্র মুখটায় স্নিগ্ধতা ভাটা নেমেছে, নেই কোনো প্রফুল্লতা। 3.5 মাস হয়ে গেল সে তার নেতা সাহেব থেকে আলাদা। সে জানতো নেতা সাহেব ছাড়া থাকতে পারবে না, তবে তার ধারণা ভুল হয়েছে, সে পারছে থাকতে। তবে রাতে শান্তিটুকু ঘুমোবে গিয়েছে দুর্গম যাত্রায়। স্লিপিং পিলস তার নিদ্র সঙ্গী হয়েছে। হাই পাওয়ারের পিলস খেয়ে সে চোখ মুখ বুঝে থাকে অতরে। ঘুমের মধ্যে চোখের কর্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে, কখনো কখনো ফুঁপে কেঁদে ওঠে অজান্তেই। মুখরেখায় তার ক্লান্তি অবশেষেই থাকে। ঝমঝমে বৃষ্টি, গাঢ় শীতল হয়ে উঠেছে চারদিক। সন্ধ্যা হতে চিনচিনে অসহ্য ব্যথা শুরু হয়েছে শেরিনের। শুয়ে বসে কিছুতেই কুল পাচ্ছে না, মনে হচ্ছে পেটের নাড়ি চিরে বের হয়ে আসবে। শুয়ে বসে কোনো কিছুতেই গোল পাচ্ছে না, মনে হচ্ছে পেটের নাড়ি ছিঁড়ে বের হয়ে আসবে। আকাশ ভেঙে নামা ধারাপাতের শব্দ, অন্য সব ঢাকা পড়ে যাচ্ছে। তীব্র যন্ত্রণায় তার কপাল বেয়ে ঘাম ঝরছে। প্রসব বেদনায় কাতরানো শরীর ছটফট অবস্থায় দেখে সানজির মনে খানিকটা ভয় এসে ভিড় করে। অধিক অভিমানে সে মিসেস নাজিমকে ভিড়কে দিয়ে শেরিনের কাছে ভিড়তে দেয়নি এতদিনও। অ্যাপার্টমেন্টের সমস্ত ঝামেলা চুকিয়ে সে আর শেফালি থাকা শুরু করেছে। এছাড়া সারফাস্থিতি, শাহজাহান খান, রেজন সাহেব, সবার আসা যাওয়া লেগেই আছে। আপা ভাইজানের কল করো তাড়াতাড়ি, পানি ভাঙা শুরু হয়েছে, আর দেরি করা যাইব না। শেফালি চিৎকারি স্বরে কথা বলতেই সানজি তড়িঘড়ি করে সারফাসকে কল করে। চোখে মুখে ঘোলাটে অবস্থার খারাপ হয়ে আছে তার। শেরিনের মুখরেখা ব্যথা নীল হয়ে গেছে, সে হতবিম্ব হয়ে আছে। ডাক্তার ম্যামের ডেট অনুযায়ী সে নিশ্চিত ছিল যে এভাবে যে হাতে এখনো সময় রয়েছে কিছুটা দিন, কিন্তু এত তাড়াতাড়ি যে। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছ? ভাইয়া তাড়াতাড়ি আসো, শেরিনের অবস্থা ভালো না, ও কান্না করছে খুব। তুমি প্লিজ এক্ষুনি আসো। ফোনের ওপাশ হতে কি হলো শোনা যায়নি। সানজি শোনার অবস্থাতে থাকেনি। তাড়াতাড়ি কল করে সে তিথির ফোন করে সে সাথে রেজন সাহেবকে, একটুও শান্ত হও সোনা, সব ঠিক হয়ে যাবে। শেরিন কমেই অস্থির হয়ে উঠছে, লাল চোখে মুখে টপ টপ করে জল চড়ছে। নিজেকে নিয়ন্ত্রণ রাখার বৃথা চেষ্টা করে যাচ্ছে বারবার। নাক মুখে ক্রমাগত শ্বাস টানতে টানতে বলে, আপু আমি মরে যাচ্ছি মনে হয়, একটাবার আমাকে ওনার কাছে নিয়ে যাও, আমি সহ্য করতে পারছি না। কিছু হবে না তোমার, একটু দাঁড়াও সোনা। শেফালি নিচে সব গেট খুলে দাও প্লিজ।
শেফালি উঠে দৌড়ে চলে যায়। শেরিনের অবস্থা দেখে তার রীতিমতো ঘাম ঝরে গেছে। জীবনের অনেক পথই মুমূর্ষু অবস্থা দেখেছে, কিন্তু এমন কঠিন অবস্থা কমই দেখেছে। রাত 8:30, তুমুল বর্ষণের মাঝে ছুটে আসে সারফাস ও রেজন সাহেব। রেজন সাহেব পথিমধ্যেই ছিলেন। মেয়ের জন্য প্রত্যেক সপ্তাহখানেক চট্টগ্রামে আসেন এখন। ভাগ্য সুপ্রসন্ন, আজ একদম সময় মতো এসেছে। বৃষ্টির মাঝে পুরো গা ভিজে শেরিনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। লাল রঙের আলো ফেলে ঘুরতে থাকা সাইরেন তীব্র শব্দ করে বের হয়ে যায় অ্যাপার্টমেন্ট থেকে। মেঘ বৃষ্টি দোলাচাপে সেই করুণ ভেসে ওঠে চারপাশ জুড়ে। তীব্র বেগে ছুটে চলেছে হাসপাতালের দিকে গাড়ি। ঝড়ো হাওয়ায় রাস্তার প্রতিটা বাঁক যেন শেরিনের সহ্য সীমার বাহিরে পরীক্ষা দিয়ে চলেছে। হাসপাতাল হতে মাত্র কয়েক কিলোমিটার আগেই হঠাৎ করে এক অপ্রত্যাশিত বিভীষিকা আটকে দেয় পথটিকে। সঙ্গে সঙ্গে থেমে যায় গাড়ির চাকা। বৃষ্টির মাঝে রোড লাইটের আবছালোয় দেখা যায় সামনে এসে ভিড় করেছে আড়াআড়ি দুটো গাড়ি। স্থির হয়ে দাঁড়িয়ে সামনে। অ্যাম্বুলেন্স ক্রমাগত হর্ন বাজিয়ে কর্ণগড়ে পৌঁছে না যেন তাদের। রিমন, রাস্তা ক্লিয়ার কর। ভাই, আপনার মামার লোক নেমেছে রাস্তায়। সারফাস মুখ শক্ত করে ক্রোধান্বিত তেতে ওঠে। হাত মুঠো পাকিয়ে নেয়। মামা মাই ফুট, যেমনে পারিস সরিয়ে দে। রাজাক সাহেব ভাড়া করা গুণটা অনেকদিন হলো ওত পেতেছিল মোক্ষম সুযোগের। আজ সেই সুযোগ মিলতেই হিংস্র হয়ে উঠেছে। অ্যাম্বুলেন্স সহ সারফাজের গাড়ি দুটো মিলে আটকে ফেলেছে। শেহরিন গা কাঁপিয়ে চিৎকার। রেজন সাহেব হতবিম্ব হয়ে গাড়ি থেকে নেমে আসে। বর্ষণের প্রতিটি ফোঁটার সঙ্গে মেয়ের কষ্টের ছাপ। তার চোখ হতে গড়িয়ে পড়ে পানি। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ রাস্তাটা ছাড়ুন, আমার মেয়েকে বাঁচতে দিন। এতটা নির্দয় হবেন না আপনারা। রাজাক সাহেব গাড়ির কাছ নামিয়ে ক্রূর হাসি হাসেন। রেজন সাহেবের অনুনয়ন রাখা অনুরোধ তার যেন বেশ মজা লাগে। আজ একদম প্রতিশোধের মোক্ষম সময়। এই সময়টা তার জন্যই অপেক্ষায় ছিল সে। আমার মেয়ের জামাই আমার বিজনেস ধ্বংস করেছে, আমাকে চট্টগ্রাম ছাড়া করেছে, আমার মেয়ের লাইফ হেল করে দিয়েছে। পথ ছাড়ি কিভাবে বলুন? আপনার মেয়ের জামাই সব করেছে। সান্নিধ্যের সঙ্গে বোঝাপড়া আপনার, আমার মেয়ের তো কোনো দোষ নেই। আলাদা কোথায়? এক জায়গায় ঘা দিলে সুচ ফোটাতে পারলে অন্য জায়গায় ঠিকই পরিবর্তন ঘটে যায়। তার মানে কি আপনি শক্তের সঙ্গে লড়াই করতে না পেরে দুর্বলের সাথে লড়াই করছেন? ভয় পান? রাজ্জাক সাহেব জবাব দেওয়ার আগে সারফাস বৃষ্টি ভেজে গাড়ি থেকে নেমে আসে। চোখে তার ক্ষুধাতুর নেই জ্বলছে। হাত মুষ্ট পাকিয়ে সে গাড়ির নিকটে আসে। ধীর গলায় বলে, রাস্তা ছাড়। তুই মামাকে তুই করে বলছিস? সান্নিধ্যর ছোঁয়া পেয়ে গেছি। সারফাস বাঁকা ঠোঁটের কোণে বিদ্রুপ খেলে যায় যেন। বৃষ্টির ফোঁটা তার কপালের ভাঁজ বেয়ে গড়িয়ে পড়ে দাঁতে দাঁত চেপে বলে, সুরের বাচ্চা, রাস্তা ছাড়। সরি ভাগ্নে, পারছি না। রাজাক সাহেব কথা শেষ করতে পারে না। এর মধ্যে সারফাস পেশিবহুল হতে কোনোই গরম করে কাচে সজোরে আঘাত করে। ক্ষিপ্ত গতিতে উইন্ডো গলিয়ে চেপে ধরে গলা। সারফাস চল শক্ত করে নেয়। শিরদাঁড়াগুলো ফুটে উঠেছে দুপাশে। অপ্রত্যাশিত এমন আক্রমণে রাজাক সাহেব মুহূর্তেই চোখ দুটো বড় হয়ে যায়। গলার শিরাগুলো চাপ অনুভব করে। দম আটকে আসতে শুরু করে। কোকিয়ে ওঠে সে। ছাড়। রাজাক সাহেবের লোকজন পাল্টা আক্রমণের জন্য তৎপর হলে সারফাস ঠান্ডা শীতল চোখে বলে, জানে মেরে দিব একদম। রাজাক সাহেব কোনো মতে হাত উঁচিয়ে থামতে বলে তাদের। মুখ দিয়ে ফেনা বেরোনোর উপক্রম হয়ে গিয়েছে। তারপর দৃশ্যমান কুটিল দেখা পাপের চরম মুহূর্তে দম আটকে ফাঁস করে। দুর্বলতা হাতে সারফাস হাত থামানোর চেষ্টা করেন। একটানা 2 মিনিট এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলার পর রাজাক সাহেবের গলা হতে হাত সরিয়ে নেয় সারফাস। ইতিমধ্যে রিমনের ডাকে তার লোকেরা গাড়ি হতে সে হাজির। পুরোটা ঘিরে ফেলেছে। রাজাক সাহেব প্রায় নিথর। গাড়ির কাছের সাথে হেলে পড়ে হাঁপাতে শুরু করেছে। সারফাস 2 হাত চেপে নিঃশব্দে হাসে। শীতল কণ্ঠে বলে, আজ শেরিনের কোনো ক্ষতি হলে শেষরাত হওয়ার আগেই তোর নামের আগে মরহুম রাজ্জাক বসবে। মাই ডিড। রাজাক সাহেব কোনো শব্দ উচ্চারণ করে না। তার লোকেদের দুর্বল হাতে ইশারা করে রাস্তা ছেড়ে সরিয়ে দিতে। মুহূর্তে পথ সরে পরিষ্কার করে দেয়। সেই সাথে কমে আসে বৃষ্টির বেগ। কিন্তু কমে না শেরিনের মুহূর্তিত কান্না। তার ঝরমকালো শব্দ আর কান্নার চাদরে ঢাকা পড়ে যায়। অ্যাম্বুলেন্সের সাইরেন বাজানো। হাসপাতালের দিকে ছুটতে শুরু করে। গাড়ির ফ্রন্ট লাইটে সাদা আলোয় অন্ধকারে টিপটিপ করে জ্বলছে এক অদৃশ্য হয়ে যাচ্ছে। একটি নতুন জীবনের ক্ষীণ আশার প্রদীপ জ্বলছে। কতগুলো মানুষ সেই হারিয়ে ফেলে নীরব প্রার্থনা নতুন সেই জীবনের, যেন পৃথিবীর আলো দেখতে পায় তারা। রাত 10টা 21 মিনিট। হাসপাতালে ছুটে এসেছে সুখনিবাস হতে শাহজাহান খান ও মিসেস নাজনীন।
এসেছে শিরিনের মামা শফিক সাহেব এবং তার সাথে তিথি এবং মিসেস রেহেনা। প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের রেশ। অন্যদিকে পাগল পায়ে পায়চারি করছে রেজন সাহেব। তার শরীর রক্তহীন হয়ে উঠেছে, বুকের ভেতর যেন কষ্টটা হচ্ছে সেটা তার স্ত্রীর অন্তিমকালে এতটা অনুভব করতে পারেনি, কিন্তু আজ মেয়ের জন্য তার যেন সব আকাশ পুড়ে ভেঙে পড়ছে তার ওপর। ঠিক 10:30টার সময় ডক্টর ফারজানা হাসিম লেবার রুম থেকে বের হয়ে আসেন। হাতের তোয়ালে মোড়ানো এক জীবন্ত অস্তিত্ব, পেছনে দুজন নার্স, মুখে নীরব হাসি। ইটস বেবি গার্ল। সানজি তিথির অস্ফুট স্বরে বলে ওঠে। তাদের নতুন উত্তরাদিকে দেখে খুশিতে চোখ জোড়ায় জমে ওঠে জল। সেই মুহূর্তেই উপস্থিত প্রতিটি মানুষের হৃদয়ের পাশলা বৃষ্টি নেমে আসে, আপ্লুত হয়ে ওঠে প্রত্যেকে। রেজন সাহেব হন্তদন্ত হয়ে ছুটে আসেন, ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, আমার মেয়ে মোটামুটি ভালো আছে, চিন্তা করবেন না, সময় লাগবে একটু। আমার সুখ নিবাসে সুখ এসে গিয়েছে। সাদা কুণ্ডলির মতো পেঁচানো ফুটফুটে তুলতুলে নরম আত্মাটা নড়ে চড়ে ওঠে। মিসেস নাজনীন অশ্রু ভরা চোখে কোলে নেয়। ছেলের উপস্থিতি তাকে পুড়িয়ে তোলে ভেতর থেকে। আফসোস আফসোস দগ্ধ করে অবশেষে। একটুখানি নিজেকে পাপের প্রায়শ্চিত্ত করতে ছুটে এসেছিলেন হাসপাতালে। শাহজাহান খান নাতনির সামনে দাঁড়িয়ে আজান দেয়। এরপর একে একে রেজন সাহেব, তিথি, শরফত সকলে কোলে নেয়। অবশেষে এসে সানজি দৃঢ় কণ্ঠে সদ্য জন্মানো বাচ্চার দিকে তাকিয়ে হেসে বলে, ওয়েলকাম। শাহিদ শাহজাহান খানের কন্যা সাহমিকা শাহজাহান খান। জীবনের যুদ্ধে এই ক্রান্তিক লগ্নে আপনি শান্তি হয়ে আমাদের কাছে এসেছেন। আপনার বাবার রাজকন্যা আপনি, আপনার বাবা শেরনি আপনি। বাবার সঙ্গে আপনার দেখা হওয়ার লড়াই যে এখনো অনেক বাকি, যেতে হবে অনেক দূর। প্রস্তুত হন।